আসসালামু আলাইকুম। ফোকাস টিভির আজকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ এমন একজন সফল বাংলাদেশীর সাথে কথা বলব, যিনি নিজের মেধা, শ্রম আর প্রবাস জীবনের দীর্ঘ দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের আজকের অতিথি একজন সফল প্রবাসী, যিনি বহু বছর ধরে আমেরিকার সোনালী রাজ্য ক্যালিফোর্নিয়া বসবাস করছেন। চলুন আমরা সরাসরি তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আছি, আমরা ভালো আছি। আপনার প্রতি আন্তরিক শুভেচ্ছা। প্রথমে আমরা জানতে চাই, আপনি কখন আমেরিকায় গিয়েছিলেন এবং আপনার সেই দীর্ঘ যাত্রার অভিজ্ঞতা আসলে কেমন ছিল? একটা সুন্দর প্রশ্ন করছেন। আসলে আমি একটু ব্যাকগ্রাউন্ড থেকে বলি। আমি জি, অবশ্যই। দেশের বাড়ি হলো বাংলাদেশের শেরপুর জেলা। এটা জামালপুর শেরপুর বললে সবাই চিনে। ময়মনসিংহ, এখন তো ময়মনসিংহ বিভাগ। সেখানে শ্রীবর্দী উপজেলা। আমাদের গ্রামের নাম হলো শঙ্করপুর, আর বাড়ির নাম হলো সরকারবাড়ি। তো আমি আসলে পড়াশোনা গ্রাম লেভেল থেকেই করে আসছি, তারপর ঢাকাতে। তারপর আমি জাপানে উচ্চশিক্ষা নিই আর কি, শিক্ষকতার উপরে প্রশিক্ষণ করি আন্তর্জাতিক ভাষা শিক্ষা গবেষণা ইনস্টিটিউট থেকে। তারপর ওখান থেকে আমি আবার মূলত আসলে আমার শিক্ষকতা পেশাতেই জীবনটা শুরু হয়েছিল বাংলাদেশে। তারপরে আমি সরকারি চাকরি করি এগ্রিকালচার ডিপার্টমেন্টে, সমাবেশ কোচিং ছিল। তারপরে আমি চায়নাতেও আবার যাই, সেখানেও শিক্ষা এবং গবেষণা কাজ করতে। তারপর ওখান থেকে আসার পরে আমার এক বন্ধু আমাকে বলতেছে, আমি একটু বাংলাদেশ ও জাপানিদের সাথে ব্যবসা এবং চাকরি দুটোই একসাথে করা। মোটামুটি সফলই ছিলাম সবকিছু, এবং পড়াশোনার কাজটাও তখন চালাই যাচ্ছিলাম। আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজের শিক্ষকতা করতাম। আচ্ছা। তো এর ফাঁকে আমার এক বন্ধু আমাকে প্রপোজ করলো, আমি জাপানে আবার আরেকটা স্কলারশিপ পাইছি, চলে যাবো আর কি, চিন্তা ছিল পিএইচডি করতে চলে যাবো। তো বললো যে আপনি আমেরিকাতে যান, কারণ আমার নিজস্ব একটা এনজিও আছে, আমি এনজিওর কার্যক্রম চালাইতেছি তখন মনে হচ্ছে। আচ্ছা, একটা আরেকটা ছোট রিকোয়েস্ট, আপনি যদি আরেকটু জুড়ে। জোরে কথা বলেন তাহলে হ্যাঁ, বুঝতে আরো পারছি। ক্লিয়ার শোনা যাবে। আমি জাপান থেকে ঘুরে আসার পরে, জাপানে যাওয়ার আগেই আমি জাপানিদের সাথে যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি জাপানিজ ল্যাঙ্গুয়েজে, তখন জাপানি শিক্ষক এবং জাপানি স্টুডেন্ট, জাপানের এম্বাসির সাথে খুব একটা ভালো সম্পর্ক আমার আর কি, খুবই ভালো সম্পর্ক। আমার শিক্ষকরাও খুব আমাকে আদর করতেন আর কি, আমার চিন্তাধারা সব কিছু থেকে। তো তখন আমি জাপান থেকে ঘুরে আসার পরে এবং চায়না থেকেও ঘুরে আসার পরে, তারপরে আমি চিন্তা করলাম যে আমার এই প্রতিষ্ঠানগুলো, আমি যে যে কাজ করতেছি, এগুলাকে নিজস্ব আমার চিন্তাধারায় ডেভেলপমেন্ট করতে গেলে আমাকে উন্নত দেশে পড়াশোনা করতে হবে। তখন আমি ডিসিশন নিই যে আমেরিকাতে যাবো। তো তখনই আমি অ্যাপ্লাই করি। যাক সৌভাগ্য, ইউনিভার্সিটিতে যে ইন্টারভিউ নিল আমাকে জিজ্ঞাসা করলো, আমি বললাম। ওরা আর কিছু বলেনি, আমার ভিসা দিয়ে দিল যে কনগ্রাচুলেশন মিস্টার রহমান, ইউ আর ওয়েলকাম ইউএস। দ্যাটস ওকে, ফাইন। আমি চলে আসলাম। আপনার পড়াশোনার ক্যারিয়ার এবং অন্যান্য দেশে যে আপনার সেটা, রিলেশনশিপ, এগুলোর কারণেই হ্যাঁ, এখানে হয়তো আসি। ইজি ছিল আসলে অনেক। আমি দেশের জন্য মানুষের জন্য কিছু করতে চাচ্ছি, এটা আমার ছোট থেকে একটা অভ্যাস ছিল, পারিবারিকভাবেও বলতে পারে। তখন আমি নিজের থেকেই তৈরি হচ্ছি আর কি, যে কিভাবে করা আচ্ছা। যায়। তখন আমি আসলাম এখানে। আসার পরে আমার আসলে মূল টার্গেটটা ছিল যে আমি এগ্রিকালচার অথবা আপনার বায়োটেকনোলজি, হাইব্রিডাইজেশন, এগুলোর উপর পড়াশোনা করবো আর কি, উচ্চ লেখাপড়া করবো। কারণ আমার ছোট থেকে একটা অভ্যাস ছিল যে আমি মহাকাশ গবেষণায় কাজ করবো আর কি। এটা আমার একটা খুব ছোট থেকে চিন্তা ছিল। এর দুইটা পারপাসও, তো খুব কনফ্লিক্টিং, বায়োটেকনোলজি এক পাশে, আরেক পাশে মহাকাশ গবেষণা। হ্যাঁ, সেটা হলো কেন, আপনার মহাকাশে ওখানে যে পানি এবং সূর্যের আলো আছে, পানির যেটা নাই ওখানে, কিন্তু ওখানকার এনভায়রনমেন্ট অ্যাডাপ্ট করে আপনার মানুষের খাবার তৈরি করা, এই জিনিসটা আমার মাথায় এখনো কাজ করে আর কি। এর জন্য আমি এখানে পড়াশোনা বায়োটেকনোলজির উপর করছি। যাই হোক, আচ্ছা। আসার পরে আমি সেরকম তার চিনি না, জানি না। আমার এক কাজিন ছিল, আমি আসলাম এটা 2013-এর আগস্টের 30 তারিখ।
তা আসার পরে আমার কাজিনের সাথে কথা বললাম, ও আমার সমবয়সী, এখানে খুব সফল ব্যবসায়ী। তো ওই গল্প করে তারপরে আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিই, বিভিন্ন ইউনিভার্সিটিতে। আমার প্রথম আসলে সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটি হয়েছিল, পরে চিন্তা করলাম যে না, আমি আচ্ছা, এলএ, আপনি আসলে হচ্ছে পিএইচডি না আমি করার জন্য আসলে নাকি আসছি এমবিএ করার জন্য। এমএ করার জন্য? আচ্ছা। হ্যাঁ, যে এমবিএটা করবো ওখানে যে, এমবিএটা করলে তাহলে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ, আমার যে অর্গানাইজেশন গুলো আছে এগুলোকে আমি খুব ভালো করে শক্ত করে দাঁড় করাতে পারবো। আচ্ছা। তখন আমি আসলাম, আমার কাজিন নিয়ে আসলো, এটা প্যাসিফিক স্টেট ইউনিভার্সিটি লস অ্যাঞ্জেলেসে, ওখানে গেলাম। তো ওখানে কথা বলার পরে তারা খুব ইন্টারেস্টেড, কথা শুনে তখন বললো যে ঠিক আছে। অ্যাপ্লাই করলাম, অ্যাডমিশন হয়ে গেল, এই পড়াশোনা শুরু করলাম। তারপরে দেখলাম যে আসলে এখান থেকে পড়ে কি আমি ভালো কিছু করতে পারবো, এই চিন্তা। তখন আমি আরো কলেজ, ইউনিভার্সিটি নিজে নিজেই চেক করা শুরু করলাম। তো দেখলাম যে অনেক ভালো ইউনিভার্সিটি আছে, অনেক ভালো ইয়ে আছে। তখন ওই জায়গাগুলোতে আমি ভিন্নভাবে পড়াশোনা শুরু করলাম। স্টিল এখন পর্যন্ত অনেক পড়াশোনা করতেছি। তা আচ্ছা, আমি কোনো ভালো ইউনিভার্সিটি বলতে এরপরে কোন ইউনিভার্সিটিতে বা মানে কোথায়? কোয়ালিটি সম্পন্ন ইউনিভার্সিটি ধরেন, আসলে আমার মেন টার্গেট আছে যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে আমি একটা পড়াশোনা করবো। আচ্ছা, হাওয়ার্ডে। হ্যাঁ, হার্ভার্ডে। গত বছর আমি অলরেডি হয়েছিলাম লিডারশিপের উপরে, কিন্তু আমি আসলে ফ্যামিলি সহ তো অনেক কিছুই এক্সপেরিয়েন্স হয়ে উঠতেছে না, যার জন্য এটা চিন্তা ভাবনা করছি। এবার হয়তো একটু পরিকল্পনা নিয়ে আগামী বছর আমার একটা হার্ভার্ডে পড়াশোনা করার একটা চিন্তাধারা আছে, যদি সময় পাই। আচ্ছা। তো ওই পারপাসে আমি মনে করেন এখানে নর্থ ইস্ট, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি নর্থ ইস্ট আছে, এখানে করলাম। তারপরে আপনার উডবেরি ইউনিভার্সিটি, এখানে ক্যালিফোর্নিয়ার মধ্যে সেকেন্ড টপ ইউনিভার্সিটি হায়ার স্টাডির জন্য, সেখানে অলরেডি ক্লাস করতেছি, পড়াশোনা করতেছি। আচ্ছা। তো এইভাবে আপনার ওখান থেকে করলাম। ক্যালিফোর্নিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকেও আমি ইন্টারন্যাশনাল বিজনেসের উপর পড়াশোনা করলাম। তো এই পড়াশোনার ফাঁকে ফাঁকে তারপরে চিন্তা করলাম যে আমার একটা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করা দরকার, যেটা আমি বাংলাদেশের মানুষের জন্য কাজে লাগাতে পারি। আর এর ফাঁকে আমি যেহেতু আমার বাংলাদেশে থাকা অবস্থায় নিজস্ব একটা এনজিও এখন আজকে স্টিল অনগোয়িং, এবং আপনার এখানে আমেরিকান রেড ক্রসের সাথে আমি ইনভলভ হই 2017। তো কতটা বোঝা যায়নি। আমি আমেরিকান রেড ক্রস এবং জি। ইন্টারন্যাশনাল রেড ক্রসের সাথে সংযুক্ত হই 2017। আচ্ছা, আচ্ছা। জি, রেড ক্রস। হ্যাঁ, অনেকগুলো আমি ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে ট্রেনিং গ্রহণ করি এবং খুব ভালোভাবে। তখন আমাকে এখানকার যে এলএ কাউন্টির যে ইয়ে আছে রেড ক্রসের যে উনি আমাকে বললো যে তোমাকে আমরা ডেভেলপমেন্ট করতে চাই সরকার গভর্নমেন্ট ওয়েতে, ইয়েতে ওই টেক্সাসে যে হারিকেন হার্ভে হলো 2007, এটা খুব ডিজাস্টার একদম এখানে। আমি কতদিনের জন্য, তখন বললো যে 1 মাসের জন্য। এখন ইউনিভার্সিটি প্লাস আমার কাজের জায়গা, দুই জায়গা থেকে ছুটি নিয়ে আমি 1 মাসের জন্য চলে গেলাম। তো ওখানে যে একটা বিশাল আমার এক্সপিরিয়েন্স হলো, যে আসলে মানুষের জন্য হ্যাঁ কিভাবে কাজ করতে হয় এবং এদের ম্যানেজমেন্টটা কি ধরনের, একটা ডিজাস্টার ঘটনা ঘটলে কিভাবে এটাকে মেনটেনেন্স করতে হয়, এভরিথিং। আমি ওখানে আপনার প্রায় এক একটা শেল্টার সেন্টার, মানে লোক যে রাখতো 10,000 20,000 করে লোক ছিল, এই প্রত্যেকটা শেল্টার সেন্টারের মানে এরকম 8-10টা শেল্টার সেন্টারের দায়িত্ব ছিল আমার। ওদের ম্যানেজমেন্ট মানে ফুড ম্যানেজমেন্টটা টোটাল আমি করতাম, যারা ভলান্টিয়ার তাদের ফুড ম্যানেজমেন্ট এবং ওখানে যারা থাকতো তাদের ফুড ম্যানেজমেন্ট, মানে ট্রাকে মানে ওভারঅল রিসোর্সের ম্যানেজমেন্ট সবকিছুই আপনার উপরে। আমার ওখানে আমেরিকান আর্মি অফিসার, বিমান বাহিনীর অফিসার ওরা আছে, ওদের সাথে কাজ, মানে ওরাও এসে লাইনে দাঁড়ায় থাকতো, আমি তাদেরকে খাবার ইটি দিয়ে সব ম্যানেজমেন্ট করে দিতাম। মানে এক্সিলেন্ট একটা ওয়ার্ক, আমার কাছে খুব ভালো লাগছে। তো ওই অভিজ্ঞতা হওয়ার পরে তারপরে ইন্টারন্যাশনাল রেড ক্রস থেকে আমাকে আবার বললো যে ওই আপনি ভূমধ্য সাগরে বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে যাওয়ার সময়, ইতালি বা ইউরোপে যাওয়ার সময় যে শিপ ডুবে যে অনেক লোক মারা গেছে, তো ওখানেও ডেভেলপমেন্ট করছিল যে তুমি ওখানেও যাও কাজ করো। পরে আমি বললাম যে না, আমি যাইতে পারতেছি না, কারণ লেখাপড়ার ক্ষতি হয় প্লাস হলো আমার চাকরির ক্ষতি হয়ে যায়। এই জন্য কয়েকবারই তারা ডেভেলপমেন্ট ভিন্ন জায়গায় করে, যখনই ডিজাস্টার হয় তখনই আমাকে বলে। এই ডিজাস্টার ম্যানেজমেন্টটা তো বাংলাদেশের জন্য আসলে খুবই
খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। তো কাজ কারণ করছি। বাংলাদেশ খুবই দুর্ঘটনাপ্রবণ অঞ্চল হ্যাঁ, আমাদের। এটা খুবই একটা আমাদের দেশে এই ধরনের কোনো সিস্টেমও নাই এবং তা বুঝেও না, জানেও না, আসলে দেখেই নেই কখনো। তো আমার এটা একটা প্ল্যান আছে বাংলাদেশের জন্য কাজ করা। আর বাংলাদেশ আরেকটা জিনিস হলো যে, সরি আপনার প্রশ্ন থেকে আমি একটু দূরে সরে যাচ্ছি, বাট আমি ওভারঅল জিনিসটাকে জানাচ্ছি কেন আমি আচ্ছা, সমস্যা। আসাটা। হুম, তো আমার একটা টার্গেট ছিল আমি বাংলাদেশে থাকতেও এগ্রিকালচারের কিন্তু ফার্মিং এর উপরে, যে হুম। হাই টেকনোলজি ইউজ করে কিভাবে অল্প খরচে কৃষকের বেশি ডেভেলপমেন্ট হয়, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আসে, এবং তার ধরেন যে রুরাল এরিয়াগুলোতে, গ্রামের এরিয়াগুলোতে মানুষজন তো আসলে খুবই ডিপ্রেশনে থাকে সবসময়, তাদের অর্থনৈতিক ডিপ্রেশনটা সবচেয়ে বেশি। এবং তারপরে যখন অর্থনৈতিক দৈন্যদশা থাকে তখন নানা ধরনের অভাব, অভিযোগ, রোগ শোক বাসা বাঁধে। তো এই জায়গাটাতে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, কারণ বাংলাদেশের 80% লোক এখনো গ্রামেই বসবাস করে এবং যাদের মেইন পেশা হলো কৃষি। এখন শহরে যতই ডেভেলপমেন্ট হোক, কিন্তু মূল জায়গায় যদি ডেভেলপমেন্ট না হয় এটা কিছুই হবে না, কারণ কোথায় 80% লোক ওভারঅল একটা জনসংখ্যার ডেভেলপমেন্ট হয় না। হ্যাঁ, তো এখানে আমি চিন্তা করছি অঞ্চল ভিত্তিক আমি যদি কৃষির উপরে মানে ইন্ডাস্ট্রিয়ালাইজড ছোট্ট করে স্মল স্কেল ইন্ডাস্ট্রিয়ালাইজড ডেভেলপমেন্ট করি, যে এলাকায় যে জিনিসটা ভালো হয় ওর উপরে ডেভেলপ করে। একটা হলো যে আমার আমার কোনো এক এরিয়ায় মরিচ ভালো হয়, কিন্তু বর্ষার সময় অন্য এলাকায় বন্যা হওয়াতে মরিচের দাম অনেক বেশি, বাট সেই মরিচটাকে যদি সিস্টেম ওয়াইজ প্রক্রিয়াজাত করা হয় বা ডাইভার্সিফিকেশন বিভিন্ন ধরনের উপকরণ তৈরি করা যায়, এটা তখন একটা মার্কেট থাকবে, দীর্ঘদিন থাকবে, কৃষক তাহলে লুজার হবে না। তারাই তাদের মতো। আমি এরপর পাশে স্বনির্ভর বাংলাদেশ একটা অর্গানাইজেশন ছিল, জিয়াউর রহমান সাহেব করছিলেন, তখন আমি হাই স্কুল স্টুডেন্ট, ওই সময় আমি ওদের সাথে ইনভলভ ছিলাম। তা আমার ওই আইডিয়াটা বেশ ভালো কাজে লাগছিল, মানে আমার সবসময় যখনই আমি কোনো বিষয় মাথায় ঢুকাবো সেটা আমি খুব সিরিয়াসলি নিই, এটা হলো আমার শুরু থেকে একটা। এরপরে আমি জাপানেও যখন গেলাম আপনার, তখন আমাদেরকে প্রতিদিন কোনো না কোনো ট্যুর প্রোগ্রাম থাকতো, মানে জাপানের কালচার, জাপানের এডুকেশন, জাপানের বিভিন্ন সেক্টরের ডেভেলপমেন্ট ফান্ডামেন্টাল সাইডগুলোতে, এবং তাদের পলিটিক্সটাও আমি দেখছিলাম। তো তখন আমার ওদের কৃষিটা দেখার পরে আমার কাছে একটা মানে সবকিছুই দেখার পরে নতুনত্ব মনে হয়েছে, বাট কৃষিটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে আসলে আমরা অনেক বিহার, সবকিছুই হ্যাঁ, আছে, অন্য লেভেলে অবশ্যই। ওদের কৃষিটা অনেক বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজড প্রবাবলি। ইন্ডাস্ট্রিয়ালাইজ এবং লোকাল। আমার যে চিন্তা, আমি ওখানে যাই জাপানে দেখলাম যে এটা দীর্ঘদিন ধরেই তারা এই প্র্যাকটিসটা করতেছে। তার মানে তারা মনে করেন ওই ফসল মাঠ থেকে আনতেছে, ওখানেই তারা মাড়াই করতেছে, ওখানেই চাউল তৈরি করতেছে, ওই চাউল থেকেই মনে করেন উৎসাহতে বলুন জাপানি, জানেন কিনা জাপানি একটা ওয়াইন, এটা তৈরি করে ওখান থেকে ওগুলা তৈরি হচ্ছে, প্লাস হলো ওটার সাথে খাওয়ার জন্য ভিন্ন ধরনের কেক তৈরি করতেছে ওই এক চাউল দিয়ে। কিন্তু আমাদের তো সেরকম কিছু নেই, আমরা তো ভিন্নভাবে ভিন্ন জায়গায় কৃষক কিছু। অবশ্যই। হ্যাঁ, যার জন্য কৃষক দিন দিন লোজার হচ্ছে, এবং দেশের যে কৃষকের যে ছেলে তখন স্কুলে পড়ে, তখন তার চিন্তা থাকে, কৃষকের চিন্তা থাকে কৃষিকাজ করে তো লাভ না, সে তোমাকে একটা চাকরি খুঁজতে হবে। এখন দেখা গেল যে ওই পরিবেশে থেকে ওইভাবে থেকে তার ওইরকম টাকা পয়সা নেই যেটা বাংলাদেশে হচ্ছে, মানে আপনার করাপশন, তার চাকরিও হয় না, তখন সে আলটিমেটলি ইচ্ছায় অনিচ্ছায় ভিন্ন ধরনের ক্রাইমে যায়। এই জিনিসগুলা কিন্তু এই এত গভীরভাবে ওইদিকে কেউ দেখে না। তা আমি এই জিনিসগুলা খুব গভীরভাবে চিন্তা করছি এবং কি কিভাবে করা যায়, তখন আমি নিজেই কিছু প্র্যাকটিক্যাল কাজে গেছি। আমি ঢাকাতে পোস্টিং, বাট আমি নিজে ওখানে মাছ চাষ করতাম, ধান চাষ করতাম, বিদেশি গরু রাখতাম, তাতে দেখা গেল যে অনেক প্রফিট। এবং আমার বাবা মা তখন জীবিত ছিল এবং তারা স্বাচ্ছন্দ্যে ওই বাজার থেকে ভেজাল দুধ বা কিছু কেনার দরকার নেই, নিজের কি করতে পারছে, হোমগ্রোন ফ্রেশ। ফ্রেশ একদম অর্গানিক ওয়েতে। আর আমি প্রতি সপ্তাহে চলে যেতাম, ধরেন বৃহস্পতিবার রাত্রে রওনা দিতাম, সন্ধ্যার সময় রাত্রে যেয়ে পৌঁছতাম, সকালবেলা শুক্র শনি 2 দিন থাকে, শনিবারে রাত্রে চলে আসতাম, আর বাস আমার কাজ, সরকারি কাজ করতাম। আবার এদিকে জাপানিজরা আমার অফিসে আসতো, হ্যাঁ, তাদের ভিন্ন ধরনের কাজ করতাম, এতেও আমার একটা ভালো প্রফিট থাকতো। তারা আমাকে ইচ্ছা করেই
অনেক টাকা পয়সা দিত এবং খুবই আদর করত। আর জাপানে কোনো কিছু নতুনত্ব প্রয়োজন পড়লেই তারা ওই জাপান এম্বাসি থেকেই ফোন করে বলে দিত যে তোমরা মাহফুজের কাছে যাও, সে খুব ভালো ছেলে, সে হেল্প করবে। ওই তখন আমার একটা বিরাট পরিচিতি হয়ে গেল। যাই হোক, স্টিল এখনো আছে। আমি আমেরিকাতেও এখনো জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপরে এখানেও পড়াশোনা করছি। করার পরে আপনার ওই ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি লস এঞ্জেলেস, যেটা এটার প্রক্টর হিসাবে আমি কাজ করি ইউনিভার্সিটিতে প্রতি বছর। আচ্ছা, আমরা এখন অন্য একটা প্রশ্নে যাই। হ্যাঁ, আপনি তো হচ্ছে ক্যালিফোর্নিয়ায় থাকেন। জি, ক্যালিফোর্নিয়ার আসলে সংস্কৃতি, ক্যালিফোর্নিয়া আমরা বেশিরভাগ হচ্ছে এখানে আমাদের ফোকাস টিভিতে হোস্ট করছি নিউ ইয়র্কের গেস্ট, যেহেতু আমাদের সম্পাদক মৌসুম ভাইয়া নিউ ইয়র্কে থাকেন, সেই হিসেবে আমরা বেশিরভাগ নিউ ইয়র্ক গেস্ট পেয়েছেন, হ্যাঁ। আনছি নিউ ইয়র্কে। সো আমরা ক্যালিফোর্নিয়া সম্পর্কে আপনার কাছ থেকে একটু ডিটেলসে জানতে চাই। ক্যালিফোর্নিয়ার জীবনযাত্রা সংস্কৃতি কেমন, সেই সম্পর্কে ক্যালিফোর্নিয়া, যদি আমাকে কিছু হ্যাঁ, জানান। ক্যালিফোর্নিয়ার হিস্ট্রিটা যদি জানেন, এই ক্যালিফোর্নিয়া আমেরিকার 5টা স্টেট ছিল, এটা মেক্সিকোর অধীনে একসময়। তো ক্যালিফোর্নিয়াটাও এরকম ছিল। তো ক্যালিফোর্নিয়া যখন আমেরিকার কাছে আসে, ক্যালিফোর্নিয়াকে বলা হয় গোল্ডেন স্টেট। আমেরিকার গোল্ডেন স্টেট বলা হয় ক্যালিফোর্নিয়া, কারণ এর ওয়েদার, এর সার্বিক দিক, মানে আমেরিকার সবচেয়ে বেশি অর্থনৈতিক দিকটা, মানে ক্যালিফোর্নিয়ার অর্থনীতিটা হলো ফ্রান্সের অর্থনীতির 5 গুণ। মানে একটা দেশের যে বাজেট হয়, সেই বাজেটের 5 গুণ হলো ক্যালিফোর্নিয়ার বাজেট। বুঝতেই পারছেন যে ক্যালিফোর্নিয়া কতটুকু। এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস সিটিটা হলো ওয়ার্ল্ডের মধ্যে হেরিটেজ, কালচারাল হেরিটেজ সিটি নাম্বার 1। মানে ওয়ার্ল্ডের যতগুলা ল্যাঙ্গুয়েজ, যতগুলা লোক আছে, কালচার আছে, সবগুলা এখানে আছে। তারপরে হলো যে এই ক্যালিফোর্নিয়ার এগ্রিকালচার হলো খুব ডেভেলপড। আমরা জানি খেজুর, পৃথিবীর সবচেয়ে ভালো খেজুর হয় সৌদি আরব, এটি আমরা সৌদি আরব। বাংলা, হ্যাঁ, হুম। পৃথিবীর সবচেয়ে ভালো খেজুর উৎপাদন হয় ক্যালিফোর্নিয়া। নাম কি এটার? এটা হলো ডেটটা, সরি আমি এই মুহূর্তে নামটা মনে হচ্ছে না, আমি মনে হলে আমি বলছি। আচ্ছা আচ্ছা। মানে খেজুরগুলো ভালো বলতে হচ্ছে এটা কি প্রাইসের দিক দিয়ে, নট অনলি প্রাইস, কোয়ালিটি। কোয়ালিটি, হ্যাঁ কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি, ওয়ার্ল্ডের সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন খেজুর ডেট প্রোডাকশন হয় এই ক্যালিফোর্নিয়া। এবং সেটার টেস্ট বলেন, সাইজ বলেন, সবকিছু মিলে। আবার ওয়ার্ল্ডের সবচেয়ে, আচ্ছা, ডেটস হচ্ছে আমরা জানি মেইনলি মরুভূমি অঞ্চলে ভালো হয়, ক্যালিফোর্নিয়া কি ক্যালিফোর্নিয়াতে মোস্টলি মরুভূমি আছে, হ্যাঁ, ডেজার্ট? ডেজার্ট এরিয়া আছে। আচ্ছা। তারপরে আপনার ক্যালিফোর্নিয়াতে সিট্রাস, মানে হাজার প্রকারের কমলা আছে। এটাও ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে দামি কমলা এখানে। আপনি যদি হিসাব করেন, ক্যালিফোর্নিয়া ওয়ার্ল্ডের সবকিছুকে রিপ্রেজেন্ট করার মতো যোগ্য। আমি ক্যালিফোর্নিয়াতে আমি জয়েন করি এগ্রিকালচার ডিপার্টমেন্টের। আমি এখানে এগ্রিকালচার ডিপার্টমেন্টে যখন জয়েন করি রিসার্চে, এটা আমি জয়েন্ট কোর্স একাডেমি বলে, ওদের ভিতরে একটা রিসার্চ এগ্রিকালচার আছে, ওর ভিতরে আমি জয়েন করি। একটা বিশাল বড় ক্যান্টনমেন্ট, মানে 5,000 একর জমি সহ। তো ওর ভিতরে রিসার্চটা এগ্রিকালচারে, ওখানে আমি কাজ করি। তারপরে আমি সিট্রাস ডিপার্টমেন্টে চলে আসি, মানে এই যে কমলা, লেবু, এই এখানে এসে কাজ করি ফিল্ড লেভেলে। তাতে আমার দেখার সুযোগ হয়েছে কি ধরনের কি কাজ হয়। তারপরে আমি চলে আসি আপনার কাউন্টিতে, লস অ্যাঞ্জেলেস কাউন্টি এগ্রিকালচারাল ওয়েট অ্যান্ড মেজারমেন্ট এগ্রিকালচার কমিশনার আছে, এখানে কাজ করি আমি ফ্রুট ফ্লাইয়ের উপরে। এটাও আমার দেখার সুযোগ হয়েছে, কারণ সব জায়গায় ইনভেস্টিগেশন করতে হয়, যাইতে হয়, দেখতে হয়। তা আমার বাংলাদেশের আইডিয়া, জাপানের আইডিয়া প্লাস আমেরিকান আইডিয়া, টোটাল কম্বিনেশন করে তখন আমি এগ্রিকালচার যে আসলে একটা গোল্ড, মানে ক্যালিফোর্নিয়া যে একটা আসলেই গোল্ডেন স্টেট, এটাকে বেস করে আমি একটা নিজে কর্পোরেশন করি বিজনেসের জন্য। এবং এখানে আচ্ছা, আপনি হচ্ছে তাহলে আমরা আপনার এতক্ষণ তো পড়াশোনার লাইফ এন্ড এভরিথিং সম্পর্কে জানলাম মোটামুটি। এখন আপনার প্রফেশনাল লাইফ বা আপনি কি ব্যবসা করছেন এবং আমেরিকায় ব্যবসার পরিবেশ কেমন, হ্যাঁ, ওভারঅল এই সব কিছু বিষয়ে যদি এখন একটু জানাতেন। সেটাই বলতেছি আপনাকে। তা আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড প্লাস আমার প্র্যাকটিক্যাল ব্যাকগ্রাউন্ড, সবকিছুর কম্বিনেশন করে আমি চিন্তা করলাম যে এখানে এগ্রিকালচার বেসড বিজনেস যদি তৈরি করি, এখানে শুধু এগ্রিকালচার বেসড নট অনলি বিজনেস, আমি চিন্তা করছি এডুকেশন অ্যান্ড রিসার্চ, শিক্ষা এবং গবেষণা। যে
দুটা তিনটা জিনিস আমাদের দেশের জন্য খুব প্রয়োজন। আমি আইডিয়াগুলোও আমার মতো করে থ্রো করছি। আমি কাজও করতেছি বাংলাদেশের জন্য। কালকেও একজনের সাথে কথা হলো। এখন ধরেন এখানে আমি 100 একর জমি কিনছি, কিনে এটা ফার্মিং রেজিস্ট্রেশন করছি। এখানে আইন কানুন খুব কড়া। গভর্নমেন্টকে ইচ্ছা করলেই যে আজকে শুরু চিন্তা নিলেন কালকে শুরু করবেন বাংলাদেশের মতো নয়। আপনাকে আগে ফার্মিং প্রপার এর জন্য প্রসিডিউর হ্যাঁ আগে প্রপার প্রসিডিউর মেনটেন করতে হবে। দেন আপনি ট্রেনিং নেবেন, দেন তারা ইনভেস্টিগেশন করবে, তারপরে আপনি শুরু করবেন। এরকম অনেক বাঙালি দেখা গেল যাই শুরু করে দিছে, তারপরে সামহাউ করতেছে, কেউ যায় নাই, হুট করে একদিন যায় হাজির হয়েছে, তোমার এই পারমিশন কোথায়, এই পারমিশন কোথায় নাই, এমন জরিমানা করছে এবং তার টোটাল প্রপার্টি সিলগালা করে দিচ্ছে, তার লাইফ হিসেবে এরকম সিচুয়েশন। আপনার মাধ্যমে এই জিনিসটা আমাদের দর্শকরা জানতে পারলো, একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ সবাই তো মনে করে যে ফার্মিং মানে হচ্ছে একটা জমি নিবে, জমি নিয়ে স্টার্ট করে দিবে ওরকম। মানে ধরেন আমি যেটা চিন্তা করছি যে আমি ওই জায়গায় এই ফার্মিং করব এবং ফার্ম টু টেবিল। আমরা ফ্রিজিং করে জিনিস খাই, বাজার থেকে কিনে আনলাম মাছ, ফ্রিজ করে রেখে দিলাম, বা মাংস, সবজি, এটা কিন্তু এই ফ্রিজিং ক্লোরো ফ্লোরো কার্বন মনে করেন সিএফসি যেটা, এটা কিন্তু এনভায়রনমেন্টের জন্য খুব ক্ষতি। দ্বিতীয় হলো মানব, যখনই এনভায়রনমেন্টের জন্য ক্ষতি, মানবদের জন্য অবশ্যই ক্ষতি। এটার ইউজটা কিভাবে রিডিউস করা যাবে এবং এই ফ্রেশ ফুডটা, অর্গানিক ফুডটা খাইলে আপনার লাইফ লংজিভিটি কেমন হবে, এটাই হলো আমার মেইন ফোকাস। এবং এটাকে আধুনিক বিজনেসে কিভাবে রূপান্তর করতে হবে এবং এখানে কিভাবে গবেষণা করবে, যেমন ইউসিএলএ, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস, ওয়ার্ল্ডের একটা নাম করা ইউনিভার্সিটি, এবং গভর্নমেন্ট পাবলিক যত ইউনিভার্সিটি আছে ওয়ার্ল্ডে তার মধ্যে র্যাঙ্কিং নাম্বার 1। এই ইউনিভার্সিটির রোবোটিক ইঞ্জিনিয়ারিং একটা ডিপার্টমেন্ট আছে, ওখানে এগ্রিকালচারে গবেষণা হচ্ছে, ওই ডিপার্টমেন্ট আমাদের বাঙালি প্রফেসর আছে। তা আমি যখন আমাদের ওয়েস্ট কোস্ট ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইউনিভার্সিটি, ওনার নামও ডক্টর মাহফুজুর রহমান, উনি ওখানে গবেষণা করেন। তো ওনার সাথে আমার কথা হলো যখন, তখন আমার চিন্তাটা উনি খুব অ্যাপ্রিসিয়েট করলেন। এবং আমাদের বাংলাদেশ বুয়েটের একজন প্রফেসর ছিল ডক্টর রেই, এখানে নর্থ ইস্ট ইউনিভার্সিটির প্রফেসর, এবং ওনার ওয়াইফও এগ্রিকালচারে প্যাথোলজির উপরে পিএইচডি করা। তা আমাদের সাথে যখন কথা হলো, আমরা একসাথে বসলাম, তখন আমাকে আমি আমার আইডিয়াগুলো থ্রো করলাম। তখন বললো যে চমৎকার একটা আইডিয়া। তখন আমি ইউসিএলএ ইউনিভার্সিটি রোবোটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে গেলাম। আমার ফেসবুক প্রোফাইলে দেখবেন যে ওটা ছবি টবি আছে। আজ থেকে 200 বছর পরে এগ্রিকালচার টেকনোলজি কি ধরনের হবে, তারা এটা গবেষণা করতেছে। তাহলে আমরা কোথায় আছি? হ্যাঁ, আমার ঘটনা হলো, যখন আমি এই ফার্মটা 100% এস্টাবলিশ করতে পারবো, আমি তখন, যেমন ইউসিএলএ ইউনিভার্সিটি আমার সাথে আসতে চাচ্ছে, আমার চিন্তাধারা যে তাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা ফেলোশিপ করতেছে, পিএইচডি করতেছে, পোস্ট গ্রাজুয়েশন করতেছে, তারা এগ্রিকালচার বেসড কিছু বিজনেস করতে চায়, গবেষণা করতে চায়। তাহলে এই ধরনের ফার্মিং এ যাইতে হবে। কারণ এখানে ওই যে একটাই জিনিস আছে, এখানে ফার্মিং যারা করে, মানে বিরাট বিরাট কোম্পানিরা করে, ওখানে তাদের যাওয়া একটা সমস্যা, মানে মূল পার্সন থাকে না, আর তারা বুঝাইতে পারে না। এখন দেখা গেল যে আমি যখন গেছি, আমার কথাবার্তা শোনার পরে তাদের স্টুডেন্টের নতুন আইডিয়াগুলো চলে আসছে, যে রোবটগুলো আপনার কাজ করে এগ্রিকালচার সেক্টরে। কিভাবে? ধরেন এখানে 5,000 বা 50,000 বা 1 লক্ষ গরু একসাথে আছে। আমাদের দেশে হইলো তো কাজের লোক লাগতো কয়েক হাজার, কিন্তু এখানে একটা কাজের লোকও পাবেন না। মানে 1000 গরু শেড মেইনটেইন করার জন্য কাজের লোক লাগেই না। ফার্মে পড়ে রয়েছে। আপনি মনে করবেন যে এটা মনে হয় যে বন্য গরুর মতো ঘুরে বেড়াইতেছে, কিন্তু আসলে সিস্টেম এমন ভাবে সিস্টেম করা যে গরুগুলা তারা টাইমলি খাচ্ছে, টাইমলি সবকিছু করতেছে, আর ওই গরুর দুধও তারা টাইমলি নিচ্ছে, সবকিছু করতেছে মেশিনারি, সবকিছুই মেশিনস এন্ড অটোমেটেড সিস্টেমে এবং রোবোটিক সিস্টেমে। মানে আপনার গরু এখানে এর ভিতরে তো অসুস্থ হয়,
হুম। আর বিদেশি গরুগুলো আপনি দেখবেন যে গরম হয়, মানে যখন বাচ্চা পেটে নেওয়ার সময় হয় বোঝা যায় না, কিন্তু এই রোবট ইন্ডিকেট করে দেয় যে এত নাম্বার গরু এটাই হয়েছে, গরম হয়ে গেছে, তখন তারা ওইটাকে আইডেন্টিফাই করে ওইভাবে সিমেন্ট পোস্ট করে, কত সময়ের মধ্যে করতে হবে সব রিডিং দিয়ে দেয়। কিন্তু এটা তো আমাদের দেশে না, নাই। না থাকবেই বা কি করে আমাদের। তারপরে এই গরুগুলার মানে এটা অনেক বড় বিষয়, আর আমি সংক্ষেপ করে বলে যাচ্ছি। তো এখন ধরেন আমি চিন্তা করছি যে যদি আমার দেশের স্টুডেন্টরা, এগ্রিকালচার ইউনিভার্সিটির স্টুডেন্টরা বা যে কোনো স্টুডেন্ট তারা যদি এখানে আসে, এদের সাথে এই গবেষণায় কাজ করে একসাথে যৌথভাবে আমার এই ফার্ম নেয়, তাহলে তাদের মেধাটা অন্যরকম হয়ে যাবে। সারা পৃথিবী জুড়ে তাদের যেমন কর্মসংস্থান তৈরি হবে, প্লাস হলো তারা নিজেরাই নিজেকে ডেভেলপমেন্ট করতে শিখবে 100%। আর আমি চাচ্ছি আরেকটা মানে ভিন্ন ধরনের যে রিসার্চ ওরিয়েন্টেড একটা প্রতিষ্ঠান করব, যেখানে রিসার্চ করতেও প্রচুর স্টুডেন্ট আসবে এখানে। আচ্ছা, রিসার্চার নিয়ে যদি একটু কথা বলি, বাংলাদেশি কেমন শিক্ষক বা স্টুডেন্টরা আমেরিকায় রিসার্চার হিসেবে বা আমেরিকান ইউনিভার্সিটি বাংলাদেশের অংশগ্রহণ কেমন আসলে রিসার্চার অ্যান্ড না, অনেকে আসে, অনেক ইউনিভার্সিটি? ভালো করতেছে। আসলে হয় কি, ধরেন একটা বাইন্ডিংস থাকে প্রত্যেকটা মানুষের। আপনি ধরেন সুস্থভাবে কাজ করতেছেন, খাইতেছেন, বেতন পাচ্ছেন ভালো। আপনি যখনই একটা সামাজিক কাজকর্মে যাবেন, তখন নানা পর্যায়ের লোক আপনাকে বাধা প্রদান করবে। এটা আল্লাহ নবী রাসূল উল্লেখ করছেন। ভালো কাজ করতে গেলে আপনি বাধার সম্মুখীন হবেন, যে কোনো কিছু। দেখা গেল যে কেউ কিছু না করলেও আপনি ফ্যামিলি থেকে বলে অবশ্য। হ্যাঁ, কি কাজ নাই তুমি এই কাজ করতে গেছো, কেন দরকার মানুষের কথা শোনা? মানে রিসার্চে কি আসলে তেমন পেমেন্ট বা ওরকম খুবই কম স্কোপ? না, স্কোপ ভালো আছে, প্রচুর স্কোপ আছে। আপনি ক্যালিফোর্নিয়াতে, আমি ক্যালিফোর্নিয়ার কথাই বলি, যদি ক্যালিফোর্নিয়াতেই আপনি বলেন যে রিসার্চ, এখানে ভ্যারাইটিস টাইপ রিসার্চ আছে। আর এখানে যদি মনে করেন যে কি বলবো, যে একটা লোক কিছুই জানে না, একদম মূর্খ, অক্ষর জ্ঞান নাই, তার জন্য কাজ আছে। আবার যিনি খুবই উচ্চ শিক্ষিত তার জন্য কাজ আছে। আরেকটা বড় জিনিস হলো যে এই দেশটাতে কোনো কাজকেই ছোট করে দেখা হয় না, দেখা হয়। একদমই না। এখন আপনি দেখা গেল যিনি চুল কাটেন, নাপিত, আমাদের দেশের সবচেয়ে নিম্নমানের পেশা, অথবা প্রস্রাব পায়খানা যারা পরিষ্কার করে, মেথড। অথচ এই জায়গাগুলোতে এরাই দেখা গেল যে আমি যে গাড়ি না চালাইতে পারি তারা সেই গাড়ি চালাইতেছে। এখন একজন রিসার্চার হয়তো কোনো $20 $25 পাচ্ছে per hour। কিন্তু উনি 10 মিনিট চুল কাটিয়ে দেখা গেল যে $50 নিয়ে। ফাইন্যান্সিয়াল বেনিফিট কি তা? এটা ডিপেন্ড করে। যেমন একজনকে আমি পাইছি ল্যান্ডস্কেপার, মানে আমরা যেটা সরাসরি যেটা বলি যে কামলা, বাগানে মাটি হ্যাঁ, ল্যান্ডস্কেপিং। এই কামলা। তো ওই ভদ্রলোক দেখি একটা বাইক নিয়ে আসে আমার ওখানে, প্রতিদিনই চা খায়। তো কথা বললেই তো বোঝা যায় একটা শিক্ষিত লোকের অ্যাটিটিউড। তো উনি আমার সাথে এসে অনেক গল্প করে কথা বলে। তা আমি তখন জিজ্ঞাসা করলাম, তুমি কি করো, এই বয়সে এরকম একটা বাইক চালাই? পরে বললো যে আমি ইউসিএলএ ইউনিভার্সিটিতে কোয়ান্টাম সায়েন্সের উপর পড়াশোনা করতেছি। হোয়াট? কোয়ান্টাম সায়েন্সের উপর টপ সাবজেক্ট, তুমি ওর উপর কি অনেক গবেষণা করেছো? কি কাজ করে? সে হইলো এই মাটি কুবানোর কাজ করে। মানুষের বাসায় যায় বাগানের মাটি কুবায় দেয় কাজ করে। এটা হচ্ছে আসলে একটা মেন্টালিটির ব্যাপার যে বাংলাদেশি কোন কোয়ান্টাম সায়েন্টিস্ট তো ওগুলা চিন্তাই করে। বাংলাদেশের যদি কেউ এটা করে তার সর্বনাশ, ওর কমিউনিটিতে মুখ দেখানোই কঠিন হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই। বুঝতে পারছেন? অবশ্যই। আর এখানে তো আসার পরে, যখন আসলাম, আসার পরে আমি তো গভর্নমেন্টের 5টা 6টা ডিপার্টমেন্ট, এগ্রিকালচারের ভিন্ন সেক্টরে 6টা ডিপার্টমেন্টে কাজ করছি। তা আমার তো এক্সপিরিয়েন্স হয়েছে, এবং এখনো আমার ডিপার্টমেন্টের সাথে আমার খুব ভালো সম্পর্ক, গুড রিলেশন, সবাই আমাকে ভালো জানে। হ্যাঁ, ইচ্ছা করলে এখানে মনে করেন আপনার যখন এক্সপিরিয়েন্স হয়ে যায় চাকরি পাওয়া যায়, এটা কোনো বিষয় না, কারণ অপরচুনিটি থাকেই সবসময়। আমি হিসাব করলাম যে আমি এখন যদি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাই, ওই চাকরি করে আমার সময়টা হয় না, ওভার হয় না।
তাহলে আমি একটা প্ল্যান করলাম যে কোন ওয়েতে আমার অর্থটা বেশি আসে এবং সময় থাকে আমার পড়াশোনা করার। তখন আমি চিন্তা করলাম যে আমি একটা গ্যাস স্টেশনে যদি কেশিয়ার হিসেবে কাজ করি পার আওয়ার হিসাবে, তো ওখানে বৈষয়িক কিছু পড়াশোনা করা যায়, চিন্তাধারা করা যায়। তখন আমি নিলাম এটা। এর মধ্যে এক বাঙালি দেখা গেল যে আমার সামনে আমার জন্য উৎসাহ রটনা করতেছে, মানে নানা ধরনের অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে। এটা হলো আমাদের বাংলাদেশের মানুষের mentality। দেখবেন যে আচ্ছা আপনাকে বোঝা না মানে একটা কথা, তারা বসবে এক জায়গায় কথা বলবে এরকম। যেমন আমার এক হ্যাঁ আত্মীয় ছিল প্রফেসর ডক্টর দিলারা সিদ্দিক, সরি আমি অপ্রাসঙ্গিক যাচ্ছি, ঢাকা ইউনিভার্সিটি। তো উনি পিএইচডি করছেন ঢাকা ইউনিভার্সিটির সেই সময়ের শিক্ষক প্রথম পর্যায়ে। যখন ভারত পাকিস্তান দেশ বিভাগ হয় তখন ওনারা মালদো থেকে চলে আসছে। যাই হোক, উনি তখন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হলো ফিজিক্সে, পড়াশোনা পিএইচডি করে আসছে। তা উনি বলতো যে বাঙালি যতগুলা জায়গায় যাইতাম, গল্প শুরু হইতো কি দিয়ে খাইছেন, খাওয়ার কথাটা আগে, মানে কে কি গবেষণা করছেন, কে কি কতটুকু পড়াশোনা করছেন, দেখছিলাম না কারণ যে যার এগুলো নাই দূরত্ব, যে যার যতটুকু দৌরাত্ম ওই নিয়েই চিন্তা করে। এখন ওটাই আসলে আমরা যখন একটু দেখি যে রিসার্চ করি যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিস গুলোর সাথে বাংলাদেশের ইউনিভার্সিটি গুলো কোথায় কম্পিট করে, তখনই আসলে এই অবস্থাটা, এই বাস্তবতাটা দেখা যায় যে বাংলাদেশের টপ ইউনিভার্সিটিস নাই। আমি একটা সিম্পল উদাহরণটা নিই। গ্রামের স্কুলে যে বইটা পড়ানো হয়, ঢাকা শহরের স্কুলেও কিন্তু একই বই পড়ানো হয়, বোর্ডের বই। শিক্ষকেরও ধরেন এখানেও যে শিক্ষক ওখানেও একই শিক্ষক, কিন্তু রেজাল্ট ভালো করতেছে ঢাকার ছেলে, কিন্তু রেজাল্ট খারাপ করতেছে গ্রামের ছেলে। কারণটা কারণটা হলো টোটাল পরিবেশের ম্যানেজমেন্ট, স্কুল এনভায়রনমেন্টের যে ম্যানেজমেন্ট আছে সেটা গ্রামের স্কুল জানে না। শহরের স্কুলে যিনি আছেন উনি এটা ভালো বুঝেন। তার মানে হচ্ছে মানে বিদেশের ইউনিভার্সিটি গুলোর আপনার পরিবেশটাই ওরকম যে রিসার্চার বা নতুন কিছু ডেভেলপ করার পেছনে এটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে তারা করতেছে। ধরেন আমি বলি, এখানে আমি ছাত্র সংসদ আছে যেটা, এখানে যারা স্টুডেন্ট পলিটিক্সে, আমি এখানে ভিপি ছিলাম, মানে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি ভিপি ভিপি ভাইস প্রেসিডেন্ট। আমরা যখন এটা নির্বাচিত হইলাম, আমি তো চিন্তা করলাম বিশাল একটা কিছু, হ্যাঁ আসলে কিছু না, দেখা গেল যে আমাদের রিসার্চ নিয়ে কাজ। ইউনিভার্সিটির রিসার্চে প্রফেসররা এসে বসে, স্টুডেন্টরা এসে বসে, পৃথিবীর ভিন্ন দেশের স্টুডেন্ট একসাথে বসে, তাদের কাজ হলো যে এখানে কি রিসার্চটা করলে আমাদের ইউনিভার্সিটি আরো ডেভেলপ। ওখানে আসে নাই যে এই পার্টি করো ওই পার্টি করো, কালকে মিছিল করো মিটিং করো, না। সিস্টেমটাই হচ্ছে ওই ডেভেলপমেন্ট রিসার্চ এগুলোর দিকে। আমাদের যেমন কেজি স্কুলগুলোতে বাবা মা খুব সোচ্চার পড়াশোনা করার, এখানে কেজি স্কুল হলো জেনে মনে করেন একটা ক্লাসের নাম দিছে কেজি, কিন্ডারগার্টেন বা নার্সারি, প্লে, এই নামগুলা কেন? আমাদের দেশের শিক্ষকদের জিজ্ঞাসা করেন, একজনও বলতে পারবে না। তারা একটা এমনি এমনি বলে দিবে, কিন্তু এগুলোর নামের পিছনে একটা ব্যাখ্যা আছে। আমরা ধরেন এসে মুখস্থ করছি, এখানে না। আমি ইংলিশে এখানে যখন ইংলিশে পড়াশোনা করতে হয় এখানে গ্রাজুয়েশন নিতে গেলে, দেখা গেল যে আপনাকে এসসির কি কি ক্রাইটেরিয়া আছে, এসসিকে কয়টা ভাগে ভাগ করা হয় এবং এই কোন ভাগে কি থাকবে, ওই ওয়ার্ডগুলা আপনার ইউজ করে একটা এসে লিখতে হবে। সেটা 200 ওয়ার্ডের হোক, 500 ওয়ার্ডের হোক, 1000 ওয়ার্ডের হোক, এটা সিস্টেমেই বলে দেয় আপনাকে কি করতে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি মোটামুটি। আমরা কয়েকটা কোয়েশ্চেন করে ইনশাল্লাহ শেষ করব। আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে যারা নতুন আমেরিকা আসতে চায়, আপনি যেহেতু রিসার্চ বা ইউনিভার্সিটি পড়াশোনার ইয়াতেই বেশি আছেন, বাংলাদেশ থেকে দেখা যায় বেশিরভাগ স্টুডেন্টরাই যায় উচ্চতর ডিগ্রি বা উচ্চতর পড়াশোনার কারণে, ওদের জন্য আপনার কি পরামর্শ থাকবে?
আমার ছাত্রছাত্রীদের জন্য আমি সবসময় একটা পরামর্শ দিই, তাদের মেন্টালিটিটা যেন থাকে পড়াশোনা করার উদ্দেশ্যে। এ আমাদের বাংলাদেশের যেটা স্টুডেন্টদের ইদানিং আমি দেখি, তারা আইসি সেরে সবাই আমেরিকান হইতে চায়, এটা তারাও ভালো পছন্দ করে না। এখন আইসি সেরে আমেরিকান হওয়ার অর্থটা হলো এটা, তারা চিন্তা করে উচ্ছৃঙ্খল জীবন। এই দেখা গেল যে কেউ গাঁজা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মদ কিনে খাচ্ছে না, এটা আসলে কালচারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আর যখন এটাতে ঢুকে যা, আমি ২-৩ জনের সাথে খুবই ঘনিষ্ঠতম পরিচিত হয়ে দেখছি, বা বাংলাদেশে তার বাবা-মা অনেক উচ্চ শিক্ষিত মানুষ, অনেক উঁচু লেভেলে চাকরি করতেন, তার ছেলে-মেয়ে এখানে বকায় গেছে। চুরি পর্যন্ত শিখে গেছে। আবার অনেক পিএইচডি হোল্ডার স্টুডেন্ট এখানে আসছে, দেখা গেল যে চুরিও করছে। আমি আমি নিজেই কাজ দিয়ে খুবই লজ্জাজনক আসলে। লজ্জাজনক আমাকে দেখাইছে। আমি যখন তাকে চাকরি দিছি, আমাকে দেখাইছে যে এই ঘটনা হয়েছে। এখন যদি ওই মেন্টালিটি থাকে তার জন্য খারাপ। তারপরে দেখা গেল যে অনেক মেয়েকে দেখছি, তারা একসময় অন্য ধরনের পর্যায়ে চলে গেছে। আপনিও দেখছেন যে অনেক টিভি নিউজে দেখছেন যে অনেক নায়ক নায়িকার ছেলে মেয়ে আইসে সেরে এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, মদ্যপ অবস্থায় গাড়ি করছে। এগুলো আমাদের জন্য লজ্জাজনক, এবং এই জিনিসগুলাই আমাদের জন্য কখনো বাধা হয়ে দাঁড়ায়। মানে ওরা ইয়ারলি একটা হিসাব করে যে কোন দেশ থেকে কতজন স্টুডেন্ট আসছে, তার মধ্যে ভালো কতজন করছে, খারাপ কতজন করছে, কি কি খারাপের পর্যায়ে গেছে। তখন তারা হিসাব করে দেখে যে রোড অ্যাক্সিডেন্ট যদি ১০টা হয়, তার মধ্যে বাঙালি যদি ৩টা করে থাকে, দ্যাটস টু মাচ। কেন করছে? তা আবার মদ পান করে। তার মানে ওদের লাইফ রিস্ক, ওদের জন্য এটা থ্রেটেনিং, যে এই গাড়িটা তো ওদের কোনো লোককে মেরে ফেলতে পারত, একটা ডিজাস্টার তৈরি করে ফেলতে পারত। কারণ এখানে সবাই তো লাইফের একটা ভ্যালু আছে, সব মানুষগুলি। তো এগুলো তারা হিসাব করে তখন এটা। এই জন্য আমি সবসময় বলি, সবাইকেই বলি, এটা নিজের ব্যক্তি জীবনের জন্য প্রয়োজন। নম্রতা, ভদ্রতা এবং সহনশীলতা, এই ৩টে নৈতিক ক্রাইটেরিয়া মনের মধ্যে গাইতে নিয়ে আসতে হবে, এবং যে কাজে আসছে সেই কাজের প্রতি ফোকাস দিতে হবে। হ্যাঁ, কাজ তো করতেই হবে, সেটাও খুব ভদ্রচিত ভাবে। আর যদি গার্জিয়ান মনে করে যে টাকা পাঠায়, আমেরিকা গেছে, বাড়ি ঘর বিক্রি করে দিছিল, এগুলাও খুব খারাপ হয়েছে, বহু খারাপ হয়েছে। আর এখানেও কিছু লোক আছে সংঘবদ্ধ, যারা এই ছেলেপেলেগুলাকে নষ্ট করার জন্য নানা দিক থেকে নানাভাবে পলিটিক্সে ইনভলভমেন্ট, তারপরে মনে করেন নানাবিধ সামাজিক কাজকর্মে ইনভলভমেন্ট করে তাদেরকে নষ্ট করে দেওয়া হবে তাদের মেন্টালিটি। এই লেভেলের লোকও আছে, যে আপনার ভালো অবশ্যই হ্যাঁ, অবশ্যই আমাদের দর্শকদের এই পরামর্শগুলো ইনশাল্লাহ কাজে আসবে। হ্যাঁ, যখনই তারা কোনো ডিসিশন নেবে, এই যে ধরেন বাংলাদেশের যে ফ্লোরিডাতে দেখলেন তো স্টুডেন্ট মারা গেল, কেন মারা গেল, এটাকে খুঁজে দেখতে হবে, এটাকে গভীরভাবে নিতে হবে। তাহলে দেখা গেছে যে ওই ছেলে যদি আগে থেকেই ডিটারমাইন্ড হতো বা সরে যেত, তার কিন্তু এই দুর্ঘটনা ঘটে না। বুঝতে পারছেন? আর এমন কিছু কিছু জিনিস আছে, নিজের ব্যক্তিগত জিনিস, সবার সম্মুখে প্রকাশ করতেও না। ওই জিনিসটাও অনেকের জন্য জেলাস হয়ে যায়, এটা দেশি হোক বিদেশি হোক, তখন ইনভলভমেন্ট চলে আসে নানা ধরনের। আপনার ভিতরে যখন এই জেলাস ফিল করবে সামহাও কারোর প্রতি, তখন আপনি এটাকে, এই জেলাসটাকে স্তীমিত করার জন্য আপনি নানা ওয়ে খুঁজবেন। এই জিনিসগুলো ঘটছে। তারপরে ধরেন যারা যে স্টুডেন্টগুলো আসে, আমি সবসময় বলি যে হয়তো আসতো কোনো একটা ওরকম ইউনিভার্সিটি না, আসার পরে সে চেঞ্জও করতে পারে যে না, এই ইউনিভার্সিটিটা ভালো না, আমি একটা ভালো ইউনিভার্সিটিতে যাই। আমার ঘটনা হলো, অপরচুনিটি কার কখন কিভাবে তৈরি হবে কেউ জানে না। তাকে লাইনটা ঠিক রাখতে হবে, যে আমাকে সামহাউ করতে হবে, মাইন্ডটা সেট রাখতে হবে। অবশ্যই ইনশাল্লাহ। আচ্ছা, আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। আমরা মোটামুটি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি ফোকাস টিভি সম্পর্কে যদি আপনার কোনো কিছু বলার থাকে, বা আমাদের উন্নতির জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে, তাহলে সেটার উত্তর দিয়ে আশা করি আমরা ইনশাল্লাহ শেষ করব। আমি অবশ্যই আপনাদেরকে এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাই, যারা এটা দেখবেন, ঠিক করবেন। ধরেন, অর্থ মানুষের সবকিছু না। আজকে আমি আমার একটা ছোট্ট ১ মিনিট একটা ঘটনা দিয়ে বলি। আমি যখন ক্লাস 4 এর স্টুডেন্ট, আমাদের বাংলা বইয়ে একটা গল্প ছিল চীন জাপানের শিশু।
চীন জাপানের শিশুরা তার জসিমা একটা গল্প, আই থিঙ্ক সেটা জসিমুদ্দিন হয়েছিল, আর একটা গল্প ছিল ছুটির অবসর। চীন জাপানের শিশুদের আচরণ কেমন, তখন থেকে মনের মধ্যে কাজ করছে একদিন আমি জাপান যাব, চায়নাতে যাব। অর্থাৎ ওই গল্পটা সাইকোলজিক্যালি আমার মনের মধ্যে কাজ করছে বড় হওয়ার জন্য। লেখক লেখছে, সে জানতো না যে আমি মাহফুজ এটা পড়বো, আমি একদিন জাপানে পড়াশোনা করতে পারবো। বা লেখকের হয়তো আমার মতো মেন্টালিটি কাজ করছে যে যখন এটা কেউ করবে, কোনো একটা শিশু, তার মনের মধ্যে এই দেশটা সম্পর্কে আগ্রহ জানবে। এই আগ্রহটা, সুপ্ত আগ্রহটা একদিন বাস্তবে রূপ নেবে। ঠিক ছুটির অবসরে যখন কবি জসিমউদ্দিন জাপানে গেলেন, একটা হোটেলে থাকতেন, তখন দেখলেন যে একটা বয়, মানে একটা ছেলে তার হোটেলের ওই বিছানাপত্র পরিষ্কার করে দেয়, করে দেয়। জাপানের এরকম একটা ছেলে এত সুন্দর, সে কাজ করে। তো গরিব মানুষ অবশ্যই এই কাজ যারা করে বাসা বাড়ি, তার বাড়িতে যাবে, দেখতে যাবে, তার ইচ্ছা থাকে। বাসায় বললো যে ওনাকে যখন, ওই ছেলেকে যখন বলছে, ও বলছে যে তাহলে আমার বাবা মাকে আমি জিজ্ঞাসা করতে হবে। বাবা মাকে জিজ্ঞাসা করছে, বলছে ঠিক আছে ওকে। যখন যায় দেখছে যে বাবা হলেন একজন ফরেন মিনিস্ট্রির বিরাট বড় অফিসার, আর মা হলেন একজন ইউনিভার্সিটি। তো আমাদের কবি জসিমউদ্দিন সাহেব তো কিনে নিয়ে গেছে গরিব মানুষের খাবার, মানে কম দামের কেক টেক কিনে নিয়ে গেছে, যারা পেট করে খাবে। তখন পরিচয় জানার পরে তো উনি ওটা বের করার সাহস পাচ্ছেন না। আর বিদেশে বা জাপানি আমেরিকাতে আপনি যখন গিফট নিয়ে যাবেন কারো বাসায়, মানে বিদেশিদের, তারা ওটা কিন্তু খুললে আপনার সামনেই বের করবে এবং প্রশংসা। হ্যাঁ, এটা কালচার। এখন তো ওইটা ওই ছেলে বলতেছে, বাবা মা তোমাদের জন্য একজন রাইটার কিছু গিফট নিয়ে আসছে, কিন্তু লজ্জায় ওটাই করতে পারতেছে না। তখন বললো যে তোমরা এই ছেলেকে কেন কাজ করাও? বললো যে ও নিজের আত্মবিশ্বাসী হইল, নিজে কাজ করা শিখল, প্লাস হলো ওর একটা অ্যাসাইনমেন্ট আছে, মানে জিওগ্রাফি শুরু করে নর্থ আমেরিকান। আমরা টাকা দিব আর ও নিজের উপার্জন দিয়ে ওখানে যাবে, সশরীরে দেখে ছবি পিকচার সবকিছু নিয়ে এসে সেরে তার অ্যাসাইনমেন্টটা জমা দেবে। এর উপরে গ্রেডিং হয়। পড়াশোনার সিস্টেমটা বুঝতে পারছেন? প্র্যাকটিক্যাল। আমরা কোথায় আছি? আমাদের মানে অবশ্যই আমাদের পড়াশোনা এন্ড সবকিছু সিস্টেম নিয়ে একটা চিন্তা করার অবশ্যই স্কোপ আছে। আপনার যে কোনো জিনিস করতে গেলে এখানে আপনার যত অভিজ্ঞতা, যত আপনার এক্সপিরিয়েন্স থাকবে এবং আপনি ভালো জানবেন, আপনার কি ডিগ্রি আছে ডাজ নট ম্যাটার, বাট ইউ নো ভেরি ওয়েল দিস ইজ দ্য ম্যাটার। এটা হলো মূল কাজ। ভালো জানবেন, ভালো বুঝবেন, বাস ওকে, আপনার কোনো সমস্যা নেই। এই জন্য আমি বলি, আপনাদের মাধ্যমে বক্তব্য, আমার যে কথা, হয়তো 10টা ছেলে মেয়ে হোক, একজন হোক, তার মনের মধ্যে লাগবে জিনিসটা। এটাই হলো বড় প্রাপ্তি। অবশ্যই আমরা আশা করি যে আপনার কথাগুলো আমাদের দর্শকদের ইনশাআল্লাহ অবশ্যই অনুপ্রাণিত করবে, এবং আপনি আমাদেরকে যে মূল্যবান সময় দিয়েছেন এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যখনই মনে করেন আমাদেরকে নক করবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য। আরেকটা অনুরোধ রইল যে আমি না শুধু, আরো অনেক আছে, তাদের সাথেও আপনারা সাক্ষাৎকার নেন। আর হলো আপনারা বিশেষ করে শিক্ষা, গবেষণা এই বিষয়গুলোর প্রতি বেশি ফোকাস দেন, যারা দায়িত্বশীল ব্যক্তি, যারা জানে বুঝে বোঝে, যাতে দেশের ছেলে মেয়েদের আগ্রহ তৈরি হয়, গবেষকদের আগ্রহ তৈরি হয় এবং দেশের ডেভেলপমেন্টে তারা যেন কাজ করে। এটাই আপনাদের প্রতি অনুরোধ এবং দর্শকদের প্রতি অনুরোধ, আপনাদের টিভি যাতে এই মূল্যবান জিনিসগুলো তারা মনোযোগ দিয়ে দেখে, যারা শিক্ষার্থী এবং যাদের নিজস্ব ভবিষ্যৎ তৈরি করার পরিকল্পনা আছে, তারা আমাদের প্রতি গুরুত্ব দেয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ আশা করি আমার দর্শকদের অনেক অনেক কাজে আসবে। দর্শক, আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য ফোকাস টিভির অ্যাপটি ডাউনলোড করুন, পাশাপাশি আমাদের ইউটিউব ও ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো প্রবাসীর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।